আজ আমরা যার কথা বলবো তাকে এক সময় বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর সন্ত্রাসবাদীদের একজন বলে মনে করা হতো। নাম তার ইলিয়াস কাশ্মীরি। চলুন ঘটনাটা শুরু করা যাক ২০০০ সালের ২৭শে ফেব্রুয়ারি থেকে। কাশ্মীরের রাজৌরি সেক্টরের সেই দিনটা কাশ্মীরি নৃশংসতার এক ভয়ঙ্কর দলিল হয়ে আছে। সেদিন যা ঘটেছিল তা ছিল এক কথায় অভাবনীয়। পাকিস্তানি স্পেশাল ফোর্সের ইউনিফর্ম পরে ২৫ জন জঙ্গি অতর্কিতে হামলা চালায় একটা ভারতীয় সেনা চৌকিতে। আর এই পুরো হামলার নেতৃত্ব দিচ্ছিল ইলিয়াস কাশ্মীরি নিজে। ওরা শুধু ৭ জন ভারতীয় সেনাকে হত্যা করেই থামেনি, কাশ্মীরি নিজে সিপাহী বাপু সাহেব তালেকার নামের একজন সৈন্যকে গুলি করে, তারপর তার মাথা কেটে নেয়। কিন্তু এখানেই শেষ না। আরও ভয়ঙ্কর ব্যাপার হলো, কাশ্মীরি সেই কাটা মাথাটা নিয়ে হাজির হয় পাকিস্তানের তৎকালীন সেনাপ্রধান পারভেজ মুশাররফের কাছে। আর এই পাশবিক কাজের জন্য মুশাররফ তাকে পুরস্কার হিসেবে ১,০০,০০০ পাকিস্তানি রুপি দিয়েছিলেন। এখন প্রশ্নটা হলো, কিভাবে একজন মানুষ এতটা নৃশংস হতে পারে? এর উত্তর খুঁজতে গেলে আমাদের একটু পেছনে তার শুরুর দিনগুলোতে ফিরে তাকাতে হবে। পাকিস্তান অধিকৃত কাশ্মীরে জন্ম নেওয়া কাশ্মীরি কিন্তু প্রথমে ছিল একজন সাধারণ কমিউনিকেশনসের ছাত্র। কিন্তু জিহাদের ডাকে সাড়া দিয়ে সে পড়াশোনা ছেড়ে আফগান যুদ্ধে যোগ দেয়, আর সেখানেই একটা হামলায় সে তার একটা চোখ আর ডান হাতের তর্জনী হারায়, যা পরে তার পরিচয়ের অংশ হয়ে ওঠে। সোভিয়েত যুদ্ধ শেষ হওয়ার পর পাকিস্তান আর তার গোয়েন্দা সংস্থা আইএসআই কাশ্মীরিকে দেখল ভারতের বিরুদ্ধে ব্যবহার করার জন্য একটা পারফেক্ট অস্ত্র হিসেবে। কিন্তু ইতিহাস বলে, বেশি ধারালো অস্ত্র যে ব্যবহার করে তার জন্য বিপদ ডেকে আনতে পারে। তাকে দায়িত্ব দেওয়া হলো হরকতুল জিহাদ আল ইসলামী, মানে হুজির। সোজা কথায় এটা ছিল আইএসআইয়ের টাকায় চলা একটা জঙ্গি দল, যাদের মূল কাজই ছিল কাশ্মীরে একটা ছায়াযুদ্ধ চালিয়ে যাওয়া। আর কাশ্মীরি নিজেকে সেই যুদ্ধের সবচেয়ে কার্যকর আর নির্মম কমান্ডার হিসেবে প্রমাণ করে। কাশ্মীরি নিজে কি ভাবত জানেন? সে একবার এক সাক্ষাৎকারে খুব গর্ব করে বলেছিল সে নাকি আরবদের কাছ থেকে যুদ্ধ শিখেছে আর কৌশল ব্যবহার করে রাশিয়ান আর আমেরিকানদের। বুঝতে পারছেন তার উচ্চাকাঙ্ক্ষা কোন পর্যায়ে ছিল? তার দুঃসাহস কতটা ছিল তার একটা উদাহরণ দিই। ১৯৯৪ সালের ঘটনা। জঙ্গি নেতা মাসুদ আজহারকে জেল থেকে ছাড়ানোর জন্য সে দিল্লি থেকে ৪ জন পশ্চিমা ট্যুরিস্টকে কিডন্যাপ করার প্ল্যান করেছিল। যদিও সেই প্ল্যানটা ফেল করে, কিন্তু কাশ্মীরি ঠিকই পালিয়ে যেতে পেরেছিল। তবে তার পথ চলাটা কিন্তু একেবারে মসৃণ ছিল না। একবার সে ভারতে ধরাও পড়েছিল, কিন্তু ২ বছর পর একেবারে রহস্যজনকভাবে জেল থেকে পালিয়ে যায়। আর এই ঘটনায় তাকে পাকিস্তানের জঙ্গি মহলে রীতিমতো এক কিংবদন্তি বানিয়ে দেয়। হয়তো যারা তাকে তৈরি করছিল তারা তখনও বোঝেনি এই কিংবদন্তিকে নিয়ন্ত্রণ করা কতটা কঠিন হবে। আর ঠিক এখান থেকে গল্পের মোড় ঘুরে যায়। যে অস্ত্র পাকিস্তান নিজে তৈরি করেছিল সেই অস্ত্রই এবার তার সৃষ্টিকর্তার দিকে ঘুরে দাঁড়ায়। কিন্তু কেন এই বিচ্ছেদ? এর পেছনে কয়েকটা বড় কারণ ছিল। ৯/১১-এর পর পারভেজ মুশাররফ যখন আমেরিকাজ ওয়ার অন টেররে যোগ দিলেন, কাশ্মীরের মতো কট্টরপন্থীরা এটাকে দেখল বিশ্বাসঘাতকতা হিসাবে। তারপর তার সংগঠন হুজিকে জাইয়েশে মোহাম্মদের সাথে মিশিয়ে দেওয়ার জন্য চাপ দেওয়া হলে সে সরাসরি না করে দেয়। আর ২০০৩ সালে মুশাররফকে হত্যার একটা ব্যর্থ চেষ্টার পর তো দুই পক্ষের মধ্যে অবিশ্বাস চরমে ওঠে। তবে সম্পর্কের কফিনের শেষ পেরেকটা পুঁতে দেয় ২০০৭ সালের লাল মসজিদ অবরোধের ঘটনা। পাকিস্তানি আর্মির ওই রক্তাক্ত অভিযানের পর কাশ্মীরি আনুষ্ঠানিকভাবে তার এক সময়ের মালিকদের বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করে। পাকিস্তানের সাথে সম্পর্ক শেষ। এবার কাশ্মীরি নজর গেল আরও বড় লক্ষ্যের দিকে। সে যোগ দিল আল কায়েদায় এবং একজন আঞ্চলিক জঙ্গি থেকে হয়ে উঠল এক বিশ্বব্যাপী সন্ত্রাসী। আর আল কায়েদার কাছে নিজের যোগ্যতা প্রমাণ করতে সে যা করল তা ছিল অভাবনীয়। সে সরাসরি হামলা চালাল খোদ পাকিস্তানের আর্মি আর ইন্টেলিজেন্স হেডকোয়ার্টারে। রাতারাতি সে আল কায়েদা চোখে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে উঠল। আর এরপর তার সন্ত্রাসের নেটওয়ার্কটা পাকিস্তান ছাড়িয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। সে হয়ে ওঠে আল কায়েদার অন্যতম ভয়ঙ্কর একজন অপারেশনাল কমান্ডার। ২০০৮ সালের মুম্বাই হামলায় আমেরিকান জঙ্গি ডেভিড হেডলির হ্যান্ডলার ছিল সে। আফগানিস্তানের সিআইএ বেসে যে আত্মঘাতী হামলা হয়েছিল
তার পেছনেও তার হাত ছিল, এমনকি ইউরোপেও তার নজর পড়েছিল। ডেনমার্কে একটা সংবাদপত্রের অফিসে হামলার ছকও সেই কষেছিল। ডেনিশ সংবাদপত্রে হামলার জন্য তার নির্দেশ কী ছিল জানেন? শুনলে গায়ে কাটা দেবে। সে হামলাকারীদের বলেছিল নবী মোহাম্মদের কার্টুন যারা ছেপেছিল তাদের গুলি করে মাথা কেটে ফেলতে, আর সেই মাথাগুলো জানালা দিয়ে বাইরে ছুঁড়ে ফেলে দিতে। ওসামা বিন লাদেনের মৃত্যুর পর পুরো বিশ্বের নজর এসে পড়ল একজনের ওপর, ইলিয়াস কাশ্মীরি। তাকে ধরার ফাইনাল কাউন্টডাউন শুরু হয়ে গেল। মার্কিন যুক্তরাষ্ট্র তাকে গ্লোবাল টেরোরিস্ট হিসেবে ঘোষণা করে, আর তার মাথার দাম ঠিক করে $50 লক্ষ। বিন লাদেন শেষ। আমেরিকার মোস্ট ওয়ান্টেড লিস্টে এক নম্বরে ইলিয়াস কাশ্মীরি। আর এখানে দেখুন ইতিহাসের কি নির্মম পরিহাস। তাকে খুঁজে বের করতে সিআইএকে সাহায্য করতে এগিয়ে এলো সেই আইএসআই যারা একদিন তাকে তৈরি করেছিল। আমেরিকান টেকনোলজি আর পাকিস্তানি সোর্স, এই দুটো মিলে শুরু হলো তাদের নিজেদেরই তৈরি করা অ্যাসেটকে খুঁজে বের করার চূড়ান্ত অভিযান। বিন লাদেন মারা যাওয়ার ঠিক 1 মাসের মধ্যেই গোয়েন্দারা তার পিছু নিল। একটা স্যাটেলাইট ফোনের সিগন্যাল ট্র্যাক করে দক্ষিণ ওয়াজিরিস্তানে তার লোকেশনটা একেবারে নিশ্চিত করা হলো। এবার শুধু ফাইনাল আঘাত আনার অপেক্ষা। 2011 সালের 3রা জুন দক্ষিণ ওয়াজিরিস্তানের একটা আপেল বাগান, একটা আমেরিকান প্রিডেটর ড্রোন থেকে হেলফায়ার মিসাইল ছোড়া হলো। কাশ্মীরি আর তার 9 জন সঙ্গী সেখানেই মারা যায়। এভাবেই শেষ হয় তার হিংস্র জীবনের অধ্যায়, এক আকস্মিক আর যান্ত্রিক সমাপ্তি। ইলিয়াস কাশ্মীরের এই গল্পটা কিন্তু শুধু একজন সন্ত্রাসীর উত্থান পতনের কাহিনী না, এটা একটা বড় প্রশ্ন তুলে দিয়ে যায়। যখন একটা রাষ্ট্র নিজের প্রয়োজনে কোনো বিধ্বংসী অস্ত্র তৈরি করে, আর সেই অস্ত্রই যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন তার বিধ্বংসী পরিণতির চূড়ান্ত মূল্যটা আসলে কে দেয়? যে তাকে তৈরি করেছিল, নাকি যে তার শিকার হয়েছিল, নাকি দিন শেষে এর দাম চোকাতে হয় সবাইকেই?